নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকে স্পোর্টস টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। অবশেষে যাবতীয় জট কাটিয়ে শুরু হচ্ছে আইএসএল। আগামী 14 ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হচ্ছে। 14টি দলই তাতে অংশ নেবে। মাত্র 6 মাসেই মোহভঙ্গ। হামিদের সঙ্গে চুক্তি শেষ করল ইস্টবেঙ্গল। নতুন বছরের শুরুতেই লাল হলুদ ভক্তকুলের নয়নের মণি হয়ে ওঠা স্ট্রাইকারের সঙ্গে ইস্টবেঙ্গলের পথ চলা হল শেষ। 5 গোলে 5 স্টার পারফরমেন্স। বেঙ্গল সুপার লিগের শীর্ষে ওঠার দৌড়ে ব্যাটারোর হাওড়া হুগলি, যার সুবাদে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো তারা। আইসিসির নির্দেশের পরই দিগবাজি বিশ্বকাপে খেলতেছে মাথা নত বাংলাদেশ বোর্ডের। অবশেষে যাবতীয় জট কাটিয়ে শুরু হচ্ছে আইএসএল। মঙ্গলবার খোদ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়ার উপস্থিতিতে ক্লাবগুলির সঙ্গে বৈঠকে বসেছিল ফেডারেশন। সেই বৈঠকেই জানিয়ে দেওয়া হয়েছে আগামী 14 ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হচ্ছে। 14টি দলই তাতে অংশ নেবে। অবশেষে আইএসএল নিয়ে যাবতীয় জট কাটার ইঙ্গিত। মঙ্গলবার খোদ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর উপস্থিতিতে ক্লাবগুলির সঙ্গে বৈঠকে বসেছিল ফেডারেশন। সেই সঙ্গেই বৈঠকের আইএসএল এর সম্ভাব্য রোডম্যাপ জানিয়ে দেওয়া হয়েছে ক্লাবগুলিকে। তারপরেই ক্রীড়ামন্ত্রী জানিয়ে দিয়েছেন আগামী 14 ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হচ্ছে। 14টি দলই তাতে অংশগ্রহণ করবে। এই লিগ থেকে আবারও আমরা বড় বড় ফুটবলার পাবো বলেই আশা করা হচ্ছে। তবে ক্রীড়ামন্ত্রী ঘোষণা করলেও একাধিক প্রশ্ন রয়ে গিয়েছে লিগ ঘিরে। জানা গিয়েছে মঙ্গলবারের বৈঠকে ক্লাবগুলির কাছে আইএসএল এর সম্ভাব্য রোডম্যাপ জানিয়ে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও তাতে আর্থিক সমস্যা পুরোপুরি মেটার কোনো দিশা দেখতে পাননি ফেডারেশন। এই প্রস্তাবে বলা হয়েছে প্রতিটি দলকে প্রত্যেক দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলতে হবে। ম্যাচগুলি হবে হোম ও অ্যাওয়ের ভিত্তিতে। তারপর আগের মতোই নক আউট, অর্থাৎ প্রত্যেক ক্লাবকে কিছু হোম ম্যাচ খেলতে হবে, কিন্তু অ্যাওয়ে ম্যাচও খেলবে তারা। ক্লাবগুলি ঠিক করবে কোন ম্যাচ তারা হোম এবং কোন ম্যাচ অ্যাওয়ে খেলতে চায়। ক্লাবগুলিকে এই প্রস্তাব এক প্রকার মেনে নিতে বাধ্যও করা হয়েছে বলে খবর। কিছু কিছু ক্লাব প্রস্তাব নিয়ে আলোচনার সময় চেয়েছিল, কিন্তু ক্রীড়ামন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন যা সিদ্ধান্ত নেওয়ার তৎক্ষণাৎ নিতে হবে। জানা গিয়েছে লিগ আয়োজনের মোট খরচ ঠিক করা হয়েছে 24 কোটি 26 লক্ষ টাকা। এর মধ্যে এআইএফএফ দেবে 9 কোটি 77 লক্ষ টাকা, বাকি টাকা ক্লাবগুলো দেবে। লিগের স্বার্থে প্রতিটি ক্লাবের ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে 1 কোটি টাকার কিছু বেশি দিতে রাজি হয়েছে। সেই সঙ্গে হোম ম্যাচের খরচও তারা চালাবে। কিন্তু এখন যেটা সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই লিগের কমার্শিয়াল পার্টনার কে হবে বা লিগ সম্প্রচার কারা করবে। জানা গিয়েছে ফেডারেশন স্পন্সরের জন্য নতুন করে টেন্ডার ডাকতে চলেছে। সেটার জন্য আগের টেন্ডারের কিছু শর্ত শিথিল করা হচ্ছে, যার জন্য আবার সুপ্রিম কোর্টের অনুমতিও প্রয়োজন। সব ঠিক থাকলে বুধবারই শীর্ষ আদালত টেন্ডারের শর্ত শিথিল করবে এবং আগামী 10 জানুয়ারি নতুন করে টেন্ডার ডাকা হবে। সমস্যা হলো আগের বার এই টেন্ডার ডাকার পর কোনো সংস্থা আগ্রহ দেখায়নি, এবার দেখাবে তারও কোনো নিশ্চয়তা নেই। তবে মনে করা হচ্ছে সরকার যেহেতু সহায় এবং এবার কমার্শিয়াল পার্টনার পেতে সমস্যা হওয়ার কথা নয়, তবে আপাতত স্পন্সরের ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। অন্যদিকে লিগের দিনক্ষণও ঘোষণা হয়ে গেছে। হাই নিউজ নেটওয়ার্ক। মাত্র 6 মাসেই মোহভঙ্গ। হামিদের সঙ্গে চুক্তি শেষ করল ইস্টবেঙ্গল। হামিদের সঙ্গে 1 বছরের চুক্তি করেছিল ইস্টবেঙ্গল, কিন্তু নতুন বছরের শুরুতেই লাল হলুদ ভক্তকুলের নয়নের মণি হয়ে ওঠা স্ট্রাইকারের সঙ্গে ইস্টবেঙ্গলের পথ চলা শেষ হয়ে গেল। মাত্র 6 মাসে মোহভঙ্গ। মরক্কান স্ট্রাইকার হামিদ আহদাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইস্টবেঙ্গল। সোমবার সন্ধ্যায় লাল হলুদের তরফে জানানো হয় দুপক্ষের সম্মতিতেই বিচ্ছেদ হয়েছে। হামিদের সঙ্গে 1 বছরের চুক্তি করেছিল ইস্টবেঙ্গল। গত বছরের জুলাই মাসে চুক্তি হয়, কিন্তু নতুন বছরের শুরুতেই লাল হলুদ ভক্তকুলের নয়নের মণি হয়ে ওঠা স্ট্রাইকারের সঙ্গে ইস্টবেঙ্গলের পথ চলা শেষ হয়ে গেল। গত বছর ডুরান্ট কাপ চলাকালীন ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি হিসেবে লাল হলুদ শিবিরে যোগ দেন হামিদ। প্রথমবার ইস্টবেঙ্গলের হয়ে খেলতে নামেন পরিবর্তক হিসেবে।
নামধারের বিরুদ্ধে সেই ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করেন হামিদ। সেখান থেকে ইস্টবেঙ্গল ভক্তদের নয়নের মণি হয়ে ওঠেন মরক্কোর এই স্ট্রাইকার। আইএফএ শিল্ড ফাইনালেও তার গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে গিয়ে হেরে যায় লাল হলুদ ব্রিগেড। সুপার কাপে অবশ্য একটাও গোল করেননি তিনি। নতুন বছরের শুরুতেই ইস্টবেঙ্গল থেকে বিদায় নিলেন হামিদ। ক্লাবের তরফে বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দুপক্ষের সম্মতিক্রমে হামিদ আহদাদ এবং ইস্টবেঙ্গলের সম্পর্ক শেষ হচ্ছে। এই সময়টা হামিদ নিজের পরিবারের সঙ্গে কাটাতে চান। ক্লাব হিসাবে ইস্টবেঙ্গল চায় ফুটবলাররা মাঠের বাইরেও ভালো থাকুক। তাই হামিদের সিদ্ধান্তকে সম্মান জানিয়েই সম্পর্ক শেষ হচ্ছে। তার পরিবর্তন খোঁজার প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত, দীর্ঘ টানাপোড়েনের পর আইএসএল জট কিছুটা কাটার ইঙ্গিত মিলেছে। কিন্তু মেগা টুর্নামেন্ট যে শুরু হচ্ছেই এই কথা কেউই জোর দিয়ে বলছেন না। এহেন পরিস্থিতিতে ক্লাব ছাড়লেন হামিদ। আগামী দিনে কি এইভাবেই ফিরে যাবেন অন্য বিদেশিরাও? চিন্তায় লাল হলুদ ভক্তকুল। হাই নিউজ নেটওয়ার্ক। 5 গোলে 5 স্টার পারফরমেন্স। বেঙ্গল সুপার লিগে শীর্ষে ওঠার দৌড়ে ব্যারেটোর হাওড়া হুগলি, যার সুবাদে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো তারা। 8 ম্যাচে তাদের পয়েন্টে 16। জমে উঠেছে বেঙ্গল সুপার লিগ। জমে উঠেছে বেঙ্গল সুপার লিগ। টান টান লড়াই চলছে প্রতিটা ম্যাচেই। টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে সাপ লুডোর খেলা চলছে। মঙ্গলবার এফসি মেদিনীপুরকে 5-0 গোলে হারালো হাওড়া হুগলি ওয়ারিয়র্স, যার সুবাদে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো জোসে ব্যারেটোর টিম। 8 ম্যাচে তাদের পয়েন্ট 16। লিগ শীর্ষে থাকা জেএইচআর রয়্যাল সিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা। বেঙ্গল সুপার লিগের শুরুটা ভালো হয়েছিল ব্যারেটোর দলের, কিন্তু মাঝে ছন্দপতন ঘটে। বর্ধমান ব্লাস্টার্সের সঙ্গে হারের পর জেএইচআর রয়্যাল সিটির সঙ্গে ড্র করে, কিন্তু একেই বলে কামব্যাক। একেবারে 5 গোলে জয়ের স্মরণীতে ফিরল হাওড়া হুগলি। অরবিন্দ স্টেডিয়ামে এফসি মেদিনীপুর কার্যত একতরফাভাবে হারল। তবে বল পজিশন সমান সমান ছিল, কিন্তু গোলমুখী শটে অনেকটাই এগিয়ে ছিল হাওড়া হুগলি। তারা গোলে শট মেরেছে 7টা, তার মধ্যে 5টাই গোল। অন্যদিকে মেদিনীপুরের শট ছিল মাত্র 1টি। 16 মিনিটে প্রথম গোল করেন কৌস্তব। 26 মিনিটে ব্যবধান বাড়ান পাউলো। প্রথমার্ধে তারা এগিয়ে ছিল 2-0 গোলে। 61 মিনিটে তৃতীয় গোলটি করেন আজহার। 72 মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন কৌস্তব। আর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মেদিনীপুরের কফিনে শেষ পেরেকটি পোতেন শুভ্রদীপ। 8 ম্যাচে সুন্দরবনের পয়েন্ট 16 নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো হাওড়া হুগলি সুন্দরবন। তৃতীয় স্থানে থাকা সুন্দরবনের পয়েন্ট 16। 8 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নর্থ 24 পরগনা। 10 পয়েন্ট নিয়ে পশ্চিম স্থানে বর্ধমান। 8 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে 6 নর্থ বেঙ্গল। এরপর রয়েছে এফসি মেদিনীপুর, তাদের পয়েন্ট 7 ম্যাচে 8। জয়হীন কোপা টাইগার্স সবার শেষে, তাদের পয়েন্ট 2। হাই নিউজ নেটওয়ার্ক। ময়দানকে বেটিং মুক্ত করতে প্রতিবাদ, পদত্যাগ করলেন আইএফএ সহ সভাপতি সৌরভ পাল। পদের লোভে নয়, ফুটবলের স্বার্থে সাধারণ ফুটবল প্রেমী হিসেবে এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার বিকেলেই দীর্ঘ সাংবাদিক সম্মেলন করেছিলেন আইএফএ সহ সভাপতি সৌরভ পাল। বিকেলে ময়দান সাথী নামের সংস্থার পক্ষে সেই সাংবাদিক সম্মেলনে সৌরভ জানিয়েছিলেন, পদের লোভ নয়, ফুটবলের স্বার্থে সাধারণ ফুটবল প্রেমী হিসেবে ময়দানকে বেটিং আর ফিক্সিং থেকে মুক্ত রাখতেই কোনো অবস্থাতেই প্রতিবাদ করা থেকে পিছিয়ে আসবেন না। এও জানিয়েছিলেন পকেটে পদত্যাগপত্র নিয়েই ঘুরছেন। ময়দানের অনেকেই তাকে আইএফএ সহ সভাপতি পদ থেকে পদত্যাগ করতে বারণ করেছিলেন। বিকেলের সাংবাদিক সম্মেলনে সৌরভ পাল ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএর আরেক সহ সভাপতি স্বরূপ বিশ্বাস। এছাড়াও ছিলেন প্রাক্তন ফুটবলার প্রশান্ত চক্রবর্তী, অনিত ঘোষ, নাসিম আক্তার, রঞ্জন চৌধুরী সহ আইএফএর প্রাক্তন সহ সচিব নজরুল ইসলাম, রবিন ঘোষ সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে রবিন ঘোষরা তুলে ধরেন একটি পুলিশি রিপোর্ট, যে রিপোর্টে উল্লেখ করা হয়েছে কয়েকটি ম্যাচের কথা। তার মধ্যে গত লিগের ইউনাইটেড কলকাতা বনাম ওয়ারি অ্যাথলেটিক ক্লাবের ম্যাচটিও রয়েছে, যেই ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য ছিল।
কিন্তু দ্বিতীয়ার্ধে 5 গোল হজম করে ওয়ারি। একই সঙ্গে এই সাংবাদিক সম্মেলনে এসে সৌরভরা জানান, কলকাতা লিগের ছোট ছোট ক্লাবের একাধিক ম্যাচ চলাকালীন টেলিকাস্ট সমস্যা দেখা গিয়েছে। ঠিক যেই সময় সমস্যার কারণে ওটিটি প্ল্যাটফর্মে খেলা দেখতে পাননি ফুটবল প্রেমীরা, ঠিক সেই সময়ই একাধিক গোল হয়ে গিয়েছে ম্যাচগুলিতে। তাদের দেওয়া পুলিশ রিপোর্টের কপিতেও বেশ কয়েকটি বিষয় উল্লেখ করা রয়েছে। এদিন স্বরূপ বিশ্বাস, সৌরভ পালরা সাংবাদিক সম্মেলনে এসেই জানিয়ে দিয়েছিলেন, তারা আইএফএর সহ সভাপতির পদ থেকে নয়, সাধারণ ফুটবল প্রেমী হিসেবে এই সভাতে যোগ দিচ্ছেন। এদিন স্বরূপ বিশ্বাস বলেন, আমরা কখনোই আইএফের বিরোধী নই। বাঙালির আবেগের ফুটবল, সেই ফুটবলের ক্ষতি হচ্ছে, তাই আমরা প্রতিবাদে পথে এসেছি। আপনাদের সামনে যে তথ্য প্রমাণ তুলে দিলাম তা কোর্ট থেকে আনতে সময় লাগলো বলেই একটু দেরিতেই সাংবাদিক সম্মেলন হলো। সৌরভ পাল আরও বলেন, আমি পদের লোভী নই। গত 28শে আগস্ট সাধারণ কর্তা হিসেবে আইএফএ কে ফিক্সিং সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছিলাম। সেই দিন সভা করে পুলিশকে জানালে আরও অপরাধীকে ধরতে পারত পুলিশ। সৌরভের পদত্যাগ নিয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ওর মনে হয়েছে পদত্যাগ করবেন, উনি সভাপতির কাছে পদত্যাগ করেছেন, এরপর আলোচনা হবে। তবে ম্যাচ ফিক্সিং রোধে আইএফএ যথেষ্টই সচেষ্ট বলে দাবি করেন আইএফএ সচিব। উনি মনে করেন যে পুলিশি রিপোর্ট নিয়ে সৌরভরা সাংবাদিক সম্মেলন করছেন, আইএফএর সহ সভাপতি হিসেবে ওর উচিত ছিল সেটা আগে আইএফএ কে জমা দেওয়া। হাই নিউজ নেটওয়ার্ক। 13 মাসেই মোহভঙ্গ। 2500 কোটি খরচের পর ম্যানচেস্টার ইউনাইটেড ছাঁটাই কোচ আমরিম। 5 বছরে 5 জন কোচ বিদায় নিয়েছেন ইংল্যান্ডের ক্লাব থেকে। আরও এক কোচের চাকরি গেল ম্যানচেস্টার ইউনাইটেডে। রুবেন আমরিমের সঙ্গে চুক্তি ছিন্ন করল ইংল্যান্ডের ক্লাব। মাত্র 13 মাস আগে দায়িত্ব নিয়েছিলেন পর্তুগিজ কোচ, কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি। ফলে ফের নতুন কোচের খোঁজে নামতে হবে ম্যান ইউকে। মনে করিয়ে দেওয়া যাক, গত 5 বছরে 5 কোচ বিদায় নিয়েছেন ওল্ড ট্র্যাফোর্ড থেকে। 2022 এপ্রিলে নেদারল্যান্ডসের আয়াক্স আমস্টারডাম থেকে ঘটা করে আনা হয় টেন হ্যাগকে, কিন্তু আহামরি কিছু পারফরমেন্স দেখাতে পারেননি তিনি। চেনা সাফল্য আসা তো দূরের কথা, বরং অবস্থা আরও খারাপ হয় ব্রুনো ফার্নান্দেজদের। এরপর 2024 সালের নভেম্বর মাসে স্পোর্টিং লিপসন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে আসা হয় আমরিমকে। 2027 সালের জুন মাস পর্যন্ত তার সঙ্গে চুক্তি ছিল ম্যান ইউয়ের, তবে তার অনেক আগেই বিদায় নিতে হলো তাকে। আর ফার্গুসন পরবর্তী জামানায় এই নিয়ে 9 জনের চাকরি গেল। অবশ্য বিদায় যে নিতে হবে তা কিছুটা আন্দাজ করেছিলেন আমরিম। লিডসের সঙ্গে ম্যাচ 1-1 গোলে ড্র করার পর সাংবাদিক সম্মেলনে এসে বলেছিলেন, আমি তো ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার, কোচ নই। 18 মাস এইভাবেই চলবে, তারপর বোর্ড চাইলে আমাকে সরিয়ে দিতে পারে, কিন্তু আমি সরে দাঁড়াবো না। সেটার সুযোগও দেওয়া হলো না। ওই মন্তব্যের পরই বরখাস্ত করা হলো আমরিমকে। তার অধীনে ম্যানচেস্টার 63টি ম্যাচে খেলে 24টি জিতেছে, হেরেছে 23টি। ইউনাইটেডে কোনো ট্রফি জেতেনি, তবে ইউরোপা লিগের ফাইনালে উঠেছিল। গত মরশুমে 13তম স্থানে শেষ করার পর এই মরশুমে প্রায় 2500 কোটি টাকা খরচ করে অনেক প্লেয়ারকে আনা হয়েছিল। তবে আপাতত প্রিমিয়ার লিগে ইউনাইটেড দাঁড়িয়ে আছে 6ষ্ঠ স্থানে। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, প্রিমিয়ার লিগে আরও ভালো ফল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত অনূর্ধ্ব 18 দলের কোচ ড্যারেন ফ্লেচার দায়িত্ব সামলাবেন। হাই নিউজ নেটওয়ার্ক। আইসিসির নির্দেশের পরই ডিগবাজি। বিশ্বকাপে খেলতে চেয়ে মাথা নত বাংলাদেশ বোর্ডের। যেভাবে সুদ চড়াতে শুরু করেছিল, সেখান থেকে সরে এসে তাদের বক্তব্য গঠনমূলক আলোচনা চাই। বাংলাদেশ যে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না সেটা জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের ম্যাচ অন্যত্র নিয়ে যাওয়ার আর্জি জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। নিরাপত্তার বিষয়টাকেই গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ বোর্ড। এই নিয়ে আইসিসি থেকেও জবাব দিয়েছে, আর সেই চাপেই মাথা নত বিসিবির। যেভাবে সুর চড়াতে শুরু করেছিলেন, সেখান থেকে সরে এসে তাদের বক্তব্য গঠনমূলক আলোচনায় চাই। ইমেলে বিসিবি জানায় যে ভারতের বদলে তাদের ম্যাচ শ্রীলঙ্কায় দেওয়া হোক।
কেন্দ্র পরিবর্তন করা হোক। কিন্তু বাংলাদেশ বোর্ডের দাবিতে সম্মতি নাও দিতে পারে আইসিসি। জয় শাহর আইসিসির সঙ্গে যে কথা হয়েছে তা জানিয়েছে বিসিবি। এর মধ্যে জানা যায় মুস্তাফিজুরদের ভারতে খেলার জন্য কার্যত চরম বার্তা দিয়েছে আইসিসি, না হলে পয়েন্ট কাটা যাবে। বাংলাদেশ বোর্ড কিন্তু সেটা স্বীকার করছে না। তাদের তরফ থেকে জানানো হয়েছে বিশ্বকাপে যোগ দেওয়ার বিষয়টা নিয়ে বোর্ড আলোচনার মাধ্যমে একটি বাস্তবসম্মত সমাধানে পৌঁছাতে চায়। এক্ষেত্রে আইসিসির সঙ্গে পেশাদারিভাবে ও গঠনমূলক আলোচনার মাধ্যমে যোগাযোগ রাখতে চায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দিতে অঙ্গীকারবদ্ধ। তবে বিসিবি দেখছে অনেক সংবাদ মাধ্যমে বলা হচ্ছে আইসিসি থেকে ভারতে খেলার জন্য চরম বার্তা দেওয়া হয়েছে, সেটা সম্পূর্ণ ভুল। তাহলে হঠাৎ কেন অবস্থান থেকে সরে এলো তারা? শুরুটা করেছিল ভারতে খেলবো না এই দাবিতে। এখন বাস্তবসম্মত সমাধান ও তাদের বিশ্বকাপে অংশগ্রহণ প্রক্রিয়া যেন মসৃণভাবে হয় সেটাই চাইছে তারা। ফলে অনেকের মতে আইসিসি কড়া অবস্থান নিয়েছে বলেই মাথা নত করতে বাধ্য হচ্ছে বিসিবি। ফেব্রুয়ারি মার্চে ভারতের টি-20 বিশ্বকাপ ঘটনাচক্রে বাংলাদেশের ম্যাচগুলো পড়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে, অর্থাৎ কেকেআরের ঘরের মাঠে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ বোর্ড। ইউনূস সরকারের চাপে টি-20 বিশ্বকাপে ভারতে না আসার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন আইসিসি যদি বাংলাদেশকে সরকারিভাবে জানিয়ে দেয় ম্যাচ সরানো সম্ভব নয়, তাহলে তাদেরও বিশেষ কিছু করার থাকবে না। হাই নিউজ নেটওয়ার্ক। সূর্যর অফ ফর্মে বিস্মিত পন্টিং। বিশ্বকাপের আগে ভারত অধিনায়কের পরামর্শ অজি বিশ্বজয়ীর। বিশ্বকাপের আগে অবশ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে খেলবে টিম ইন্ডিয়া। তার সাম্প্রতিক ফর্ম উদ্বেগে রাখছে টিম ইন্ডিয়াকে। যদিও টি-20 বিশ্বকাপের দল ঘোষণার পর ফর্মে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন সূর্যকুমার যাদব, কিন্তু ঠিক কি করতে হবে তার জন্য সেই উপায় বলে দিলেন রিকি পন্টিং। একই সঙ্গে ভারতীয় টি-20 দলের অধিনায়কের অফ ফর্মে কিছুটা অবাক তিনি। ফেব্রুয়ারি মার্চে দেশের মাটিতে টি-20 বিশ্বকাপ, ভারত গতবারের চ্যাম্পিয়ন। এবার খেতাব ধরে রাখার জন্য সূর্যর ব্যাট চলাটা খুবই দরকার জানিয়ে পন্টিং বলছেন, সূর্যর সাম্প্রতিক দুর্দশা থেকে আমি অবাকই হয়েছি। ভারতের হয়ে টি-20তে ও দীর্ঘদিন ধরে ধারাবাহিক পারফর্ম করেছে সে, কিন্তু এখন একটু সমস্যায় পড়েছে। ঠিক কোথায় সমস্যা হচ্ছে? পন্টিংয়ের বক্তব্য, আমি ওর সেরা ফর্মের খেলা দেখেছি। প্রথমে 6 থেকে 8টা বল ও সময় নেয়, তারপর ব্যাট চালানো শুরু করে। তখন মনে হয় ওকে আউট করাই যাবে না, ঠিক যেমন ট্র্যাভিস হেডের ক্ষেত্রে হচ্ছে। আমি সূর্যকে পরামর্শ দেব, নিজের ওপর ভরসা রাখো, আত্মবিশ্বাসী থাকো, রান করার কথা ভাবো, আউট হওয়ার কথা ভেবো না। তুমি তো নিজেকে বিশ্বের সেরা টি-20 ব্যাটার হিসেবে প্রমাণ করেছো, আরেকবার সবার সামনে নিজেকে প্রমাণ করো। সাম্প্রতিক অতীতে একেবারেই ফর্মে নেই সূর্য। গত বছর একটিও অর্ধশতক করতে পারেননি তিনি। 2025 সালে 19 ইনিংসে মাত্র 218 রান করেছেন, গড় মাত্র 13.62, স্ট্রাইক রেট 123.16, সর্বোচ্চ এশিয়া কাপে করা 47 রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে 3-1 ব্যবধানে ভারত সিরিজে জিতলেও 4 ইনিংসে সূর্যকুমার করেছেন মাত্র 34 রান, গড় মাত্র 8.50, স্ট্রাইক রেটও তথৈবচ, মাত্র 103.03। টি-20 বিশ্বকাপের আগে অবশ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে খেলবে টিম ইন্ডিয়া। এখন দেখার ব্যাটে রানের খরা কাটাতে পারে কিনা টিম ইন্ডিয়ার টি-20 অধিনায়ক। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ।